শহরে খুন হয় আকাশ নামের এক ব্যক্তি। পুলিশ অনেক খোঁজাখুঁজির পর একজন সাসপেক্টকে ধরতেও সক্ষম হয়, কিন্তু এরপরে দেখা যায় ঠিক সাসপেক্টের মতো দেখতে হুবহু একই পাবলিকও থানায় এসেছে অন্য এক কেসে। এই কাণ্ড দেখে তো পুলিশ বুঝতেই পারে না যে আসল খুনিকে। তারপরে এই কেসের কাহিনী এমন সব মোড় নিতে থাকে, বিশ্বাস করো আমার মাথা পুরোই আওলা ঝাওলা হয়ে গেছে এত জটিল কেস দেখে। কাহিনীর আর কোনো ইন্ট্রো দিলে তাই স্পয়লার হয়ে যাবে, তাই চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক অসাধারণ মুভি ধাদামের এক্সপ্লেনেশন। মুভি শুরুতে এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, এ হচ্ছে অনিল। পেশায় সে একজন সিভিল ইঞ্জিনিয়ার। দেখতে যেমন সুন্দর, তার আচার আচরণও চমৎকার। মানে অনিলকে দেখলে যে কেউই এক বাক্যে বলতে বাধ্য যে তার মতো ভদ্র ছেলে আর দ্বিতীয়টি নেই। অনিল বেশ কয়েকদিন ধরে একটা মেয়ের প্রেমে পড়েছে, তার নাম দীপিকা। তারা একই বিল্ডিংয়ে জব করে, যার সুবাদে প্রতিদিন কেবল তাদের লিফটে একবার চোখাচোখি হয়। তবে এভাবে বেশ কয়েকদিন যাওয়ার পর অনিল যখন বুঝতে পারে দীপিকাও তার সাথে কথা বলতে চায়, তখন সে তাকে একটা কফি ডেটের প্রস্তাব দেয়। তবে দীপিকা তাকে জানায় যে যদি প্রপোজাল আরও সুন্দর হয় তাহলে সে তার সাথে যেতে পারে। তো অনিল কিছুতেই বুঝতে পারছে না যে সে এমন কি ভুল বলেছে। এভাবে ভাবতে ভাবতে একদিন অনিল বলে, আচ্ছা চলো বাইরে আমরা চা খেয়ে আসি। আর এইবারই দীপিকাও রাজি হয়ে যায় তার সাথে যাওয়ার জন্য। তো এখানে আমরা বুঝতে পারি যে দীপিকা আসলে কফি নয়, বরং চা পছন্দ করে। এভাবেই তাদের মধ্যে শুরু হয় এক নতুন দিনের পথে চলা। যাই হোক, এরপরে সিন শিফট হয় শহরের অন্য প্রান্তে। এখানে আমরা দেখি দুজন চোর একটা এটিএম মেশিনে চুরি করতে না পেরে পুরো মেশিনটাকে উপরে নিয়ে এসেছে। কিন্তু এ তো দেখি আমাদের সেই শান্তশিষ্ট ভদ্র ছেলে অনিল। তার মানে কি অনিল প্রফেশনাল লেভেলের চোর? দাঁড়াও বলছি। এই ছেলেটার নাম হলো কাভিন, যে দেখতে একদম হুবহু অনিলের কার্বন কপি। এখন এটা কি করে সম্ভব সে রহস্য আমরা পরেই জানতে পারবো। যাই হোক, এবার আসি কাভিনের আমল নামায়। দুনিয়াতে যদি টপ লেভেলের কোনো বাটপার থেকে থাকে তাহলে কাভিনের নাম থাকবে সবার উপরে। এই যে এটিএম মেশিনটা দেখছো, এটা সে চুরি করে এনে এক লোককে বলেছে যে এখানে 35 লাখ টাকা আছে, কিন্তু সে কোনোভাবে এটা খুলতে পারছে না বিধায় টাকাটা বের করতেও পারছে না। তাই সে তাকে 50% অফার দিয়ে এই মেশিন খোলার জন্য মিস্ত্রি আনতে বলে। তবে যতক্ষণ না এই মেশিন খোলা হচ্ছে ততক্ষণের জন্য সিকিউরিটি পারপাস সে তার কাছে 1 লাখ টাকা চায়, যেটা সে পরে ফেরত দেবে বলে জানায়। তো লোকটা তাকে 1 লাখ টাকা দিলে কাভিন সেখান থেকে কেটে পড়ে। আর পরের দিন দেখা যায় যে ওই এটিএম মেশিনে কেবল একটা বস্তা ছাড়া আর কিছুই নেই। মানে পুরো ফাপড় দিয়ে সে ওই লোকটাকে বলদ বানিয়ে ছাড়লো। তো বুঝতেই পারছো কাভিন কোন লেভেলে শেয়ানা। এছাড়াও তার রয়েছে মেয়েদের নিয়ে আলাদা বাতিক। তার সাথে কোনো মেয়ের রিলেশন 7 দিনের বেশি টেকে না। একবার সে বিছানায় নিয়ে যেতে পারলে পরের দিন তার নাম পর্যন্ত সে মনে রাখে না। তো এই হচ্ছে তার কাহিনী। তবে কাভিন এমন হলেও সে যেচে বুঝে ভালো মানুষের কোনো ক্ষতি করে না। সে শুধুমাত্র তাদের পকেটই ফাঁকা করে যারা এই সমাজের বড় বড় দুর্নীতিবাজ। এবার গল্পে এন্ট্রি নেয় আনন্দী। মধ্যবিত্ত ঘরের সাধারণ এক মেয়ে। সে কল সেন্টারে চাকরি করে। তার বাবা একটা কাপড়ের দোকানের সিকিউরিটি গার্ড। কিন্তু আনন্দী কেভিনের দলের একজন প্রতারক বুড়ির মহিলার চোখে পড়ে যায়। ওই বুড়ি জানতে পেরে গিয়েছিল যে আনন্দের ব্যাংক অ্যাকাউন্টে 1 লাখ টাকা জমা আছে। তাই বুড়ি তাকে মিথ্যা বিয়ের কথা বলে ওই টাকা নেওয়ার প্ল্যান করে। সেই প্ল্যান অনুসারে ওই বুড়িটা জানায়, আমি অসুস্থ, আমার সুস্থ হওয়ার জন্য 1.5 লাখ টাকা লাগবে। আমার ছেলে কলকাতার একজন বিশিষ্ট পাইলট অফিসার, তাই আমি সুস্থ হলে আমার ছেলে তোমাকে বিয়ে করে কলকাতা নিয়ে যাবে। এখন এই সব কথা শুনে সহজ সরল মেয়েটি যে কষ্ট করে 1 লাখ টাকা জমিয়েছিল, সে তার বিয়ের জন্য তার হবু শাশুড়িকে অর্থাৎ এই প্রতারক বুড়িকে তার 1 লাখ টাকা দিতে রাজি হয়ে যায়। এভাবেই একদিন রাস্তায় আনন্দী কাভিনকে দেখতে পেয়ে সে সরাসরি কাভিনের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে টাকাটা কি আপনার হাতে দেব নাকি আপনার আম্মার হাতে। ঠিক তখনই কাভিন এসব কথা শুনে বুঝতে পেরে যায় যে তার দলের লোক এই মেয়েটার পকেট কাটতে চলেছে। এরপর ওই বুড়িটা আনন্দীকে মেসেজ করে একটা জায়গায় আসতে বলে। আনন্দীর পিছনে পিছনে সেখানে কাভিনও পৌঁছে যায়। আর ওই বুড়ি কাভিনের হাতে এবার ধরা পড়ে। তখন আনন্দীও ওই বুড়ির হাতে টাকাগুলো দিতে গেলে কাভিন তাকে থামিয়ে দিয়ে বলে যে এই টাকাগুলো আর লাগবে না, কেননা আমি এখন এসে গেছি আর আমার মায়ের চিকিৎসা আমি নিজেই সামলাবো। যাই হোক, আনন্দী চলে যাওয়ার পর কাভিনের ঠকবাজি মহিলাকে সাইডে নিয়ে বলে যে আমি খারাপ লোক হতে পারি, কিন্তু শত নিরীহ কাউকে ঠকানো আমার কাজ না, এটা আমার রুলসের বাইরে। কিন্তু এদিকে আনন্দিত কাভিনকে বেশ পছন্দ করে ফেলেছে। অন্যদিকে অনিল আর দীপিকার প্রেম কাহিনী খুব ভালোভাবে চলছিল। কিন্তু একদিন দীপিকা প্ল্যান করে যে তার বান্ধবীদের সাথে কয়েকদিনের জন্য সে বাইরে ঘুরতে যাবে। অনিল ও দীপিকাকে এখানে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দেয়। কিন্তু এই সামান্য কয়েকদিনের দূরত্বটাই যে তাদের গল্পের এক বিশাল অন্ধকার নিয়ে আসবে সেটা তারা কেউই বুঝতে পারেনি। ওদিকে কাভিনের লাইফে শান্তি বলে কিছুই নেই।
তার প্রতিদিন মানে ঝামেলা, মারামারি, দৌড়ঝাঁপ আর ঠকবাজি। এভাবেই হঠাৎ করে একদিন একটা খবর আসে, কাভিনের বন্ধু মুরালিকে ধরে নিয়ে গেছে ভাসুলি নামের এক সুদখোর দালাল। এই লোকটার নাম শুনলেই লোকজন ভয়ে কেঁপে উঠত, কারণ লোকটা শুধু সুদের টাকা দেয় না, বরঞ্চ পরে তার টাকা ফেরত না দিলে তাকে কোনো কথা ছাড়াই সোজাসুজি উপরে পাঠিয়ে দেয়। আসলে কাভিন একটা বড় ঠকবাজির প্ল্যানে ভাসুলির কাছ থেকে 9 লাখ টাকা ধার নিয়েছিল, যেটা শেষমেশ শেয়ার করতে সফল হয়নি। আর এখন সে ওই টাকাগুলো টাইমের আগেই পরিশোধ করতে পারছে না। তাই ভাসুলি এবার মুরালিকে ধরে নিয়ে গিয়ে সোজাসুজি হুমকি দেয়। সে জানায় 48 ঘন্টার মধ্যে টাকা ফেরত না দিলে কাভিনের জন্য মুরালির লাশ রেডি থাকবে। এখন এই সব কথা শুনে কাভিনের মাথা একদম আউট হয়ে যায়, কেননা তার প্রিয় বন্ধুর জীবন আর মৃত্যু এখন তার উপর নির্ভর করছে। তাই কাভিন বেরিয়ে পড়ে এই টাকা ম্যানেজের উদ্দেশ্যে। কাভিন একেবারেই দেউলিয়া হয়ে যাচ্ছিল। সে এখানে সেখান থেকে ধার চায়। পুরাতন ক্লায়েন্ট যারা আছে তাদের ঠকবাজির ফায়দা তুলেছে তাদেরকেও সে বলে, কিন্তু এক একজন এক এক অজুহাত দেখায়। এভাবে কেউ তাকে সাহায্য করতে চায় না। শেষমেশ কোনো উপায় না পেয়ে কাভিন চলে যায় সেই মেয়েটার কাছে। এবার কাভিন গিয়ে বলে যে আমার মা খুবই অসুস্থ, আমি টাকা ম্যানেজ করতে পারিনি বিধায় যদি তুমি সেই টাকাটা আমাকে দাও তাহলে আমি আমার মায়ের চিকিৎসা করতে পারবো। কিন্তু এদিকে আনন্দি একদিন দেখে ফেলেছিল যে কাভিন আসলে একটা ঠকবাজ। সে পাইলট তো দূরে থাক, একজন দিনমজুরও না। কিন্তু এত সব জানার পরেও আনন্দি তার হাতে সে 1 লাখ টাকা তুলে দেয়। আসলে আনন্দি চেয়েছিল যে এই 1 লাখ টাকা দিয়ে যেন সে তাকে চিরতরে ভুলে যেতে পারে। কিন্তু যাবার সময় আনন্দির চোখ দেখেই কাভিন বুঝতে পারে যে সে ইতিমধ্যে সব জেনে গেছে, কিন্তু তারপরেও সে তাকে টাকা দিচ্ছে তার নিজের ভালোবাসার জন্য। কিন্তু প্রবলেম তো এখনো সলভ হয়নি। এখন সমস্যা হচ্ছে কাভিনের তো 9 লাখ টাকা দরকার, যেখানে আনন্দির কাছ থেকে সে মাত্র 1 লাখ টাকা পেয়েছে। মানে এখনো তার আরো 8 লাখ টাকা জোগাড় করা বাকি। তাই কাভিন কিভাবে এত টাকার ব্যবস্থা করবে সেটা সে ভেবে কুল কিনারা পাচ্ছিল না। এদিকে এক রাত্রে অনিল গিয়েছিল তার বন্ধুদের সাথে একটা জমকালো পার্টিতে। সেখানে নাচ গান গেয়ে চারিদিক একদম জমজমাট। কিন্তু দেখা যায় যে অনিল কোনো একটা কাজ নিয়ে বেশ চিন্তায় ছিল। সে প্রায় রাত 10:30 বাজতেই তার বন্ধুদের থেকে বিদায় নিয়ে বলে যে কাল সকালে তার একটা জমি রেজিস্ট্রি করার জন্য রেজিস্ট্রি অফিসে যেতে হবে। তাই সবাইকে রেখে সে ওই পার্টি থেকে বেরিয়ে পড়ে। এ পর্যন্ত সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু ঠিক এরপরের গল্পটাই আমাদেরকে অনেক কনফিউজ করে দেয়। কেননা এখানে একদিকে দেখা যায় অনিল কি নিয়ে যেন খুব অস্থির হয়ে আছে, অন্যদিকে কাভিনও কিভাবে এই টাকা উদ্ধার করবে তার কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। এভাবে বেশ কিছুক্ষণ কাটার পর অনিল বেরিয়ে পড়ে তার নীল রঙের গাড়ি নিয়ে, আর কাভিনকে দেখা যায় কোনো এক মিশনে যেতে। এরপরে সিন একদমই ইন্টেন্স। আকাশ নামের এক লোককে আক্রমণ করেছে এই ব্যক্তি। কিন্তু এটা কে, অনিল নাকি কাভিন? এখন দুজনের চেহারাই তো সেম। তাহলে এই লোকটাকে কে হত্যা করতে চাইছে? পুরো মুভির ব্যাপারটা অস্থির রকমের প্যাচ খেয়ে যায় ঠিক এইখানে। কে খুন করলো আকাশকে, আর এই খুনের মোটিভই বা কি? এই সব নিয়ে যেন পুরো মাথা হ্যাং হয়ে যাচ্ছে। পরের দিন সকাল হতেই এলাকা জুড়ে শুরু হয় হইচই। পুলিশ এসে উপস্থিত হয় সেই ক্রাইম স্পটে। এই কেসের দায়িত্ব পড়ে সাব ইন্সপেক্টর বিদ্যার হাতে। সততা আর বুদ্ধির জোরে অনেক বড় বড় কেস এই বিদ্যা এক হাতেই সমাধান করেছে। এখানে তাদের প্রাথমিক তদন্তে জানা যায় যে মৃত ব্যক্তিটার নাম হচ্ছে আকাশ। তার একটা ছোট ব্যবসাও ছিল, তবে মরে যাওয়ার আগের দিন সে ব্যাংক থেকে তুলেছিল প্রায় 10 লাখ টাকা। তবে খুন হওয়ার পরে তার বাড়ি, ফ্ল্যাট কিংবা দোকানে এই টাকার কোনো হদিসই পাওয়া যাচ্ছে না। পুলিশ এবার ভাবতে থাকে যে হয়তো কোনো এক চোর 10 লাখ টাকা চুরি করার জন্য তাকে খুন করেছে। এদিকে খুনি এতটাই প্রফেশনাল যে সে পুরো ঘর একদম ক্লিন করে গেছে। ঘরের কোথাও একটা ফুটপ্রিন্ট বা কোনো কিছুই নেই। কিন্তু প্রশ্ন হলো, অনিল তো একদম সাদাসিধে মানুষ, তার পক্ষে এমন খুন করা কি আদৌ সম্ভব? অন্যদিকে কাভিনকে কিছুটা সন্দেহ করা যায়, কেননা ঠকবাজিতে সে খুবই ওস্তাদ। তবে ঘটনাটা আরো একটু ক্লিয়ার হয় যখন দেখা যায় কাভিন মোট 9 লাখ টাকা নিয়ে গেছে ভাসুলির ডেরায় মুরালিকে ছাড়িয়ে আনতে। তার মানে এক রাতের মধ্যে সে এত টাকা পেল কি করে? যে কাভিন কাল রাত পর্যন্ত টাকার জন্য পাগল হয়ে যাচ্ছিল, হঠাৎ সে এত টাকা পেল কোথায়? তাহলে কি কাভিনই শেষ পর্যন্ত টাকার জন্য আকাশকে খুন করেছে? এই সব কনফিউশন যেন অনেক বেড়ে যাচ্ছে। এদিকে সময় চলে যায়, কিন্তু তদন্তের কোনো অগ্রগতি হয় না, যার কারণে সাব ইন্সপেক্টর বিদ্যা হতাশায় চলে যাচ্ছে। তার কেসটা ধীরে ধীরে ঠান্ডা হতে চলেছে। কিন্তু একদিন হঠাৎ তার কাছে আসে একটা ছবি, যেটা আকাশ তার মারা যাওয়ার কিছুক্ষণ আগে তুলেছিল তার গার্লফ্রেন্ডের সাথে। এই ছবিতে দেখা যায় তাদের পিছনে রয়েছে একটা ছায়া, যেটা আর কারোরই নয়। এটাই হলো কাভিন বা অনিল।
এখন তার মানে একটা লিড তো পাওয়া গেল যে খুন এই লোকই করেছে। এখন তারা কিন্তু আর জানে না যে কাবির আর অনিল দুজন আলাদা ব্যক্তি। যাক, এবার গল্পে এন্ট্রি নেয় ইন্সপেক্টর গোপাল কৃষ্ণান। শুরুতে কেসটা ওনার কাছে খুব একটা ইন্টারেস্টেড ছিল না, কিন্তু যখনই তিনি সেই ফুটেজে অনিলের ছবি দেখতে পায় তখন তার ভিতরে কেমন যেন আগুন জ্বলে ওঠে। সে বলে ওঠে যে আরে একে তো আমি চিনি, এ অনিল আইআইটি স্টুডেন্ট ছিল, এছাড়াও আমি তাকে হাড়ে হাড়ে জানি। আসলে অনিলের সাথে ওনার একটা পুরাতন শত্রুতা ছিল, সেটা হলো অনেক বছর আগে গোপাল কৃষ্ণানের মেয়ে প্রেম করে পালিয়ে বিয়ে করে। এখন তার মেয়ে যার সাথে পালিয়েছিল সেই ছেলেটা ছিল অনিলের খুব কাছের বন্ধু। ঠিক তখন থেকেই তার ধারণা যে এই পালিয়ে বিয়ে করার প্ল্যানটা অনিলের হাতেই ছিল, কিন্তু সেই সময়টায় তার হাতে কোনোই প্রমাণ ছিল না, তাই সে কোনো কিছুই সে সময় করতে পারেনি। কিন্তু এখন কাছে তার একটা সুযোগ আছে, এই খুনের মামলায় অনিলের নাম জড়িয়ে এখন বদলা নেওয়ার মক্ষম সময়। তাই গোপাল কৃষ্ণান সারা শহরে অনিলের ছবি পাঠিয়ে দেয়, এর সাথে সাথে গ্রেফতার করার ওয়ারেন্টও দিয়ে দেয় সবার মাঝে। যাই হোক, পুলিশের দল ইনভেস্টিগেশন করতে করতে চলে যায় অনিলের অফিসে, আর সবার সামনে থেকে অনিলকে ধরে নিয়ে আসা হয়। তবে এই সব কাণ্ডে অনিল তো পুরোই অবাক। সে বারবার বলতে থাকে যে সে কিছু করেনি, কিন্তু পুলিশ তো ইন্সপেক্টরের হুকুমে চলছে, তাই অনিলের কোনো কথা কানে না তুলে তাকে বেধড়ক পেটানো হয়। অন্যদিকে গোপাল কৃষ্ণান প্রস্তুতি নিচ্ছে অনিলকে জিজ্ঞাসাবাদ শুরু করবে, কিন্তু ঠিক তখনই আর এক থানা থেকে ফোন আসে। তারা বলে, স্যার আপনারা যে খুনিকে খুঁজছেন তাকে আমরা পেয়ে গেছি, এই লোক মাতাল হয়ে পুলিশের গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে। এই কথা শুনে তো ইন্সপেক্টর পুরো থ বনে যায়। তাই কাহিনী জানার জন্য যখন সে তাকে থানায় নিয়ে আসে তখন তো পুরো থানার লোকই ভূত দেখার মতন ভয় পেতে থাকে। এ কি, এ তো দেখি ভিতরে থাকা অনিলের একদম কার্বন কপি। কাহিনী তো এবার পুরো জিলাপির প্যাচ হয়ে গেল। একই চেহারার যদি দুজন মানুষ থাকে তাহলে খুনটা করেছে কে সেটা জানবো কি করে? তারপরেও তাদেরকে আলাদা আলাদা রুমে ইন্টারোগেশন করা হয়। এখানে দুজনের কাউকে কিন্তু জানানো হয় না যে তাদের মতন দেখতে আরো একজনকে এখানে নিয়ে আসা হয়েছে। যাই হোক, প্রথমে অনিলকে জেরা করা হলে সে জানায় যে সে পার্টি থেকে রাত 10:30টায় বেরিয়েছিল, কিন্তু পুলিশ বলে যে তুমি 10:30টায় বেরোলেও তুমি বাসায় পৌঁছেছো 3টায়। এবার বলো এই কয়েক ঘন্টা তুমি কি করেছো? এই কথা শুনে অনিল কেমন যেন থতমত খেয়ে যায়, কিন্তু তখন সে বলে ওঠে যে আমার গাড়ি মাঝ রাস্তায় পাংচার হয়ে যায়, সেই সময়টা প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, আর আমার কাছে সে জ্যাক না থাকার কারণে আমি নিজেই এই গাড়িটা ঠিক করতে পারিনি, যার ফলে আমি সেখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে থাকি। এভাবে অপেক্ষা করতে করতে রাত 3টা বেজে যায়। ঠিক সেই সময় একজন ট্যাক্সি ড্রাইভার এসে আমাকে সাহায্য করে, আর তার সাহায্যেই আমি নতুন টায়ার লাগিয়ে বাড়ি ফিরি, যার কারণে আমার বাড়ি ফিরতে ফিরতে 3টা বেজে যায়। কিন্তু পুলিশ এই সব কথাবার্তা শোনার পর অনিলের কাছে তার প্রমাণস্বরূপ ওই ট্যাক্সি ড্রাইভারের ইনফরমেশন চায়, কিন্তু অনিল জানায় যে সে তাড়াহুড়োয় থাকায় তার কোনো কিছুই মনে নেই। এই সব কথাবার্তা শুনে ইন্সপেক্টর বুঝতে পারে যে এখানে অনিল নিশ্চয়ই কোনো মিথ্যা কথা বলছে। যাই হোক, অন্যদিকে কাবিনকে দেখে মনে হচ্ছিল যে সে যেন থানায় পিকনিক করতে এসেছে। এক তো মাতাল হয়ে তার অবস্থা খুবই খারাপ, অন্যদিকে সে এখানে এসে হাসছে, ঠাট্টা করছে, এমনকি সাব ইন্সপেক্টর বিদ্যার সাথেও ফ্ল্যাট করে চলছে। এই সব কাণ্ড কারখানা দেখে তো বিদ্যার মাথা পুরো হট হয়ে যায়। তবে এদের দুজনকে দেখে পুলিশের কেন যেন মনে হচ্ছে যে এরা দুজনেই নিশ্চয়ই কোনো কিছু লুকাচ্ছে। তাছাড়াও একদম হুবহু চেহারা হওয়ার বিষয়টাও খুব অদ্ভুত ব্যাপার। এখন তারা জানে না যে এদের দুজনের মধ্যে আসলে কোনো কানেকশন আছে কিনা। যাই হোক, আরও ডিটেলস জানার জন্য এরপর পুলিশ কাবিনের বন্ধু মুরালিকে থানায় নিয়ে আসে। তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞেস করা হয় কাবিন সেই রাতে কোথায় ছিল। এছাড়াও তারা জানতে পারে যে মুরালিকে নিয়ে আসার জন্য কাবিন সেই রাতে 9 লাখ টাকা দিয়েছিল, আর অন্যদিকে আকাশের বাড়ি থেকেও 10 লাখ টাকা গায়েব হয়েছে। এই সব কথা শুনে তাদের সন্দেহ কাবিনের দিকে বেশি যেতে থাকে। তখন তারা মুরালিকে বলে যে বল কাবিন এত টাকা কোথায় পেয়েছিল, কিন্তু মুরালি জানায় যে সেই ব্যাপারে কিছুই জানে না, কারণ ওই রাতে ভাসুলি তাকে আটকে রেখেছিল। এখন এই কথাটা তো সত্যই যে মুরালি আসলেই কিছু জানে না, কিন্তু প্রশ্ন হচ্ছে কাবিন এই টাকাটা কিভাবে পেল। এদিকে পুলিশ কিন্তু কোনো প্রমাণ ছাড়াও তাদের উপরে কোনো কেস ফাইল করতে পারছিল না। একদিকে আজ বৃহস্পতিবার, অর্থাৎ তাদের হাতে এখনো 2 দিন আছে তাদেরকে কোর্টে তোলার জন্য। এদিকে আবার কাবিন কিন্তু আইনের মারপ্যাচ খুব ভালো করে জানে, ছোটবেলা থেকে তার লয়ের উপরে কেমন যেন আলাদা ইন্টারেস্ট ছিল। তাই সে পুলিশকে বলে যে এভাবে আমাকে আটকে রেখে তোমরা টর্চার করতে পারো না, কেননা এগুলো যদি একবার বাইরে যায় তাহলে পুরো থানার সবাই সাসপেন্ড হয়ে যাবে। এখন এই সব কথাবার্তা শুনে তো বিদ্যা পুরো থ বনে যায়। সে মনে করতে থাকে যে একজন ছিচকে চোর হয়ে সে কিভাবে এত কিছু জানে।
তবে যেহেতু এখনো পর্যন্ত তাদের দুজনের ভিতরে কোনো ধরনের প্রমাণ তারা পাচ্ছে না, তাই তাদের কেসটা আবারও ঠান্ডা হতে শুরু করে। কিন্তু এভাবে বসে থাকলে তো চলবে না, তাই এবার পুলিশ চলে যায় আকাশের ওখানে এবং তার ব্যক্তিগত লাইফকে আরো ভালো করে রিসার্চ করতে শুরু করে। এখানে এসে পুলিশ জানতে পারে তার কোনো বড় শত্রু ছিল না, আবার এমনও না যে তার খুব ভালো ঘনিষ্ঠ বন্ধু ছিল। তার লাইফে শুধুমাত্র একটা স্কুল ফ্রেন্ড ছিল। এখন সেই স্কুল ফ্রেন্ড পুলিশকে বলে যে আকাশ খুবই সাধারণ ও শান্ত মানুষ ছিল, তবে স্কুল লাইফে সে একটা মেয়েকে খুবই ভালোবাসতো, তবে সেই মেয়েটা তাকে সেই সময় কোনোই পাত্তা দেয়নি। আর এরপর থেকেই আকাশ মেয়েদের উপর ইন্টারেস্ট হারিয়ে ফেলে। এদিকে গোপাল কৃষ্ণা নিজের মতো করে অনিলের বিরুদ্ধে প্রমাণ খুঁজেই চলেছে, কিন্তু তার হাতেও কোনো প্রমাণ মিলছে না। এখানে প্রমাণ হিসেবে আছে শুধুমাত্র একটা ছবি, কিন্তু যেহেতু আরও একজন সেম চেহারার মানুষ এখানে এসে হাজির হয়েছে, তাই এই প্রমাণেরও আর কোনো ভ্যালু নেই। কেননা কোর্টে যেয়ে যদি বলা হয় যে এই হচ্ছে খুনি, তাহলে জাজ কিভাবে বুঝতে পারবে যে অনিল খুন করেছে না কাভিন? এখন এদের দুজনের ভিতরে এমন কিছু আবিষ্কার করতে হবে যেটা শুধুমাত্র একজনকে ইন্ডিকেট করে। যাই হোক, এই সব কিছু চিন্তা করে তাদের রাতের ঘুমও কেমন যেন হারাম হয়ে যায়। তবে এরই মাঝে বিদ্যা একটা আশার আলো খুঁজে পায় যখন তার কাছে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে একটা ফোন আসে। এই ডিপার্টমেন্টের একজন তাকে জানায় যে তারা পুরো ঘর তন্ন তন্ন করে একটা চুল পেয়েছে। তবে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এই চুলটা কিন্তু এই আশেপাশের কারোরই নয়, বরং একদমই একটা র্যান্ডম পার্সনের চুল। তার মানে এখন ডিএনএ টেস্ট করলে বোঝা যাবে যে এই চুলের আসল মালিককে, আর তাকে ধরতে পারলে বোঝা যাবে যে আসল খুনি অনিল না কাভিন। যার ফলে বিদ্যা এবার কিছুটা আশার আলো দেখতে পেয়ে কাভিন এবং অনিলের হেয়ার স্যাম্পল নিয়ে আবার তাকে পাঠিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় যে ইতিমধ্যে অনিল কেমন যেন অনেক বেশি অস্থির হয়ে উঠেছে। সে কোনোভাবেই আর এখানে থাকতে চাইছে না, তাই হঠাৎ করেই তার রুমে যখন একটা ক্লিন বয় আসে তখন সে তাকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু দেখা যায় বাইরে বসেছিল কাভিন, আর ঠিক তখনই কাভিন যখন অনিলকে দেখতে পায় তার চোখ যেন জ্বলজ্বল করে ওঠে। সে সাথে সাথেই তাকে ল্যাং মেরে ওখানে ফেলে দেয়। এরপর শুরু হয় দুজনের মধ্যে মারাত্মক লড়াই। পুরো পুলিশ ডিপার্টমেন্ট বুঝতে পারছে না যে কেন তারা দুজন এভাবে হিংস্রভাবে দুজনকে অ্যাটাক করে চলেছে। দেখে মনে হচ্ছে যে তারা দুজনেই যেন অনেক আগের থেকে পরিচিত। এভাবে প্রচন্ড মারামারিতে দুজনে বেশ আহত হলেও কেউ কাউকে ছেড়ে দেওয়ার পাত্র নয়। ফাইনালি অনেক পুলিশ এসে যখন দুজনকে শান্ত করে তখন আবারও তারা বলতে শুরু করে। এবার অনিল তাদেরকে জানায় আসল কাহিনী। অনিল এবং কাভিন হচ্ছে আপন যমজ ভাই। শুধু যমজ বললে ভুল হবে, তারা হচ্ছে আইডেন্টিক্যাল টুইন্স, অর্থাৎ তারা দুজনেই মায়ের একই ভ্রূণ দ্বারাই তৈরি হয়েছিল। যাই হোক, এই ধরনের যমজ মানুষদের মধ্যে খুবই কম কিছু আছে যেগুলো তাদেরকে পার্থক্য করতে পারে, যেমন তাদের চেহারা থেকে শুরু করে সবকিছুই হুবহু সেম হয়ে থাকে। তো ফাইনালি আমরা অনিল আর কাভিনের মধ্যে জানতে পারলাম যে তারা আপন দুই ভাই। এখন তারা আপন দুই ভাই হলে দুজনের অবস্থা এমন কেন? একজন তো খুব ভালো জীবনযাপন কাটাচ্ছে, কিন্তু অন্যজন কিভাবে এমন রাস্তা জীবন পার করছে? এই সব প্রশ্নের উত্তর আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। এখানে অনিল আর কাভিন তাদের লাইফ স্টোরি বলতে শুরু করে। তারা জানায় তাদের বাবা মা প্রেম করে বিয়ে করেছিল, আর এরপরেই তাদের দুই ভাইয়ের একসাথে জন্ম হয়। কিন্তু তাদের 6-7 বছর বয়স থেকেই তাদের বাবা মাদের ভিতরে একটা অমিল সৃষ্টি হতে থাকে। এই অমিল একটা সময় ভায়োলেন্সে পরিণত হয়, আর যার কারণে তারা দুজনেই সেপারেট হয়ে যায়। এখন এই সেপারেশনে অনিল থাকতো তার বাবার সাথে এবং কাভিন থাকতো তার মায়ের সাথে। যেহেতু দুই ভাই ঠিক ছোটবেলাতেই আলাদা হয়ে গিয়েছিল, তাই তাদের মধ্যে থেকে তখন থেকে একটা ডিস্টেন্স ক্রিয়েট হতে শুরু করে। এছাড়াও কাভিনের মা একটা ব্যাংকে চাকরি করত, কিন্তু এরকম হতাশায় পড়ে সে এক সময় জুয়া খেলার নেশার মধ্যে আসক্ত হয়ে পড়ে, যার ফলে প্রতিনিয়তই তাদের লাইফ স্টাইল একদম শেষ হতে থাকে। কাভিনের মা একটা মেয়ে হয়ে প্রতিনিয়তই বারে যেত, আর সেই বারে গিয়ে ক্লাবের সব ছেলেদের সাথে মিলে জুয়া খেলতো। কোনোদিন জুয়ায় হেরে যেত, আবার কোনোদিন সেই জুয়ায় জিতেও আসতো। এভাবেই দেখতে দেখতে তারা বড় হয়ে যায়। অন্যদিকে অনিল ছিল তার বাবার সাথে, তাই তো সে তার লাইফটাকে খুব ভালোভাবে পড়াশোনা করে কাটাতে পারে। কিন্তু কাভিনের ভাগ্যে সেগুলো জোটে না, কারণ তার মা হয়ে গিয়েছিল ছন্নছাড়া, যার কারণে কাভিন খুব ছোটবেলা থেকেই অনাদরে পার করেছে। এভাবেই বড় হতে হতে তাদের বয়স যখন 14-15 বছর হয়, তখন কাভিনের আর তার মায়ের এই ধরনের আচরণ ভালো লাগে না।
একদিন হঠাৎ করেই কাভিন দেখতে পায় তাদের বাসায় একটা পুরুষের উপস্থিতি। সে মনে করতে থাকে যে তার মার হয়তো এই লোকটার সাথে অবৈধ সম্পর্ক আছে, যার কারণে সে তার মায়ের উপর সেদিন প্রচণ্ড রাগ করে। তার মা তাকে হাজারবার বোঝানোর চেষ্টা করে যে আমি ওই ধরনের মেয়ে নই, আমার সাথে এরকম কিছুই হয়নি, কিন্তু কাভিন কোনো মতেই তার সে কথাগুলো বিশ্বাস করতে চায় না। আর এই কারণে কাভিনের মা প্রচণ্ড হতাশ হয়ে সেই রাতে আত্মহত্যা করে নেয়। ঠিক এরপর থেকে কাভিনের লাইফ একদম শেষ হতে থাকে। যেহেতু তার বাবা এখনো বেঁচে ছিল, তাই কাভিন চলে আসে আনিল এবং তার বাবার সাথে থাকতে। কিন্তু এখানে আসলে কি হবে, আনিল কাভিনকে দু চোখেও তখন দেখতে পারতো না। আনিলের সবসময় মনে হতো যে একমাত্র কাভিন এবং তার মা ছিল এই পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষ, তাই সব সময় তাদের দুই ভাইয়ের মধ্যে মারামারি লেগেই থাকতো। তারা একে অপরকে কোনোভাবেই সহ্য করতে পারতো না। এছাড়াও যেহেতু কাভিন ছন্নছাড়া হয়ে গিয়েছিল, তাই সে বারবার চলে যেত জুয়া খেলতে। এভাবেই তাদের সময় কেটে যেতে থাকে। অনিল খুব ভালো করে পড়াশোনা করলেও কাভিনের কোনো ইনস্টিটিউটে জায়গা হয় না। তবে তার বাবা যেহেতু একজন উকিল ছিল, তাই ছোটবেলা থেকেই কাভিনের লয়ের প্রতি একটা ঝোঁক ছিল। এই কারণে সে নিজ উদ্যোগে লয়ের বই পড়ে পড়ে অনেক কিছু জানতে পারে। তবে তাদের মধ্যে সবচেয়ে বড় বিচ্ছেদ ঘটে ঠিক তখনই, যখন তাদের বাবা মারা যায়। তার বাবা মারা যাওয়ার পর থেকে কাভিনের সাথে আর অনিলের কখনো দেখা হয়নি। আর এরপর থেকেই তারা দুজনকে প্রচণ্ড রকমের ঘৃণা করত। তাই এই কারণে আজ যেহেতু আবারও তাদের দেখা হয়েছে, তাই দুজনের উপরে হামলে পড়ে। তো বুঝতেই পারছো, অনিল হয়ে উঠল একজন শিক্ষিত ভদ্রলোক, আর কাভিন রাস্তায় ধুকে হয়ে গেল ঠকবাজ। যাই হোক, পুলিশের জেরার সময় দুই ভাই একে অপরকে দোষ চাপাতে থাকে। অনিল বলতে থাকে যে এই কাভিন মানসিক ভারসাম্যহীন, আমি ওকে নিজে একবার মেন্টাল হসপিটালে ভর্তি করেছিলাম, এরপর ও একটা ডাক্তারের উপরেও হামলা করেছিল। আপনারা যদি খোঁজ করেন তাহলে এর সত্যতা আপনারা পেয়ে যাবেন। তবে মজার ব্যাপার হচ্ছে কাভিন ও হুবহু ঠিক একই কথা বলে অনিলের বিরুদ্ধে। এখন এই সব কথা শুনে পুলিশ তো পুরো কনফিউজ হয়ে যায় যে কে সত্যি বলছে আর কার ডকুমেন্টসই আসল। এখন দুই ভাইয়ের কথাবার্তা আরো জটিল বানিয়ে দিচ্ছে এই কেসটাকে। তবে তাদের এই জটিল কাহিনী এখনই হয়তো শেষ হতে পারত, কেননা ফরেনসিক ল্যাব থেকে ইতিমধ্যেই তাদের ডিএনএ রিপোর্ট চলে এসেছে। তবে এই রিপোর্ট জানাচ্ছে যে তাদেরকে যেই ডিএনএ স্যাম্পলটা দেওয়া হয়েছিল তার সাথেই খুনির স্যাম্পল ম্যাচ করেছে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে দুজনের ডিএনএ নাকি একদম হুবহু সেম, আর যার কারণে এটা দিয়ে বোঝা সম্ভব না যে আসল খুনি অনিল না কেভিন। ভাইরে ভাই, জাস্ট চিন্তা করো, তারা এমন ভাবে টুইন্স যে তাদের দুজনের ডিএনএও হুবহু সেম। এই কথা শুনে তো বিদ্যার মাথা পুরোই ঘুরে যায়। সে আর চিন্তা করতে পারে না যে তাদের দুজনের মধ্যে আসল খুনিটা কে। কিন্তু তখন এই রিপোর্টার জানায় যে তাদের ডিএনএ সেম হলেও কিন্তু তাদের ফিঙ্গারপ্রিন্ট একদম আলাদা। অর্থাৎ যদি তাদের কোনো ফিঙ্গারপ্রিন্ট ওই বাসায় পাওয়া যায়, তাহলে এখান থেকে জানা যাবে যে আসল খুনিকে। কিন্তু এর আগেও তো ফরেনসিক ডিপার্টমেন্ট পুরো বাড়ি তল্লাশি করে খুঁজে এসেছে, যেখানে তারা কোনো ধরনের কোনো ফুটপ্রিন্টসই পায়নি। কিন্তু তারপরেও বিদ্যা আনঅফিসিয়াল ভাবে আবারও তার বাড়িতে গিয়ে সার্চ করতে থাকে। এবার সে আরো ভালো ফরেনসিক টিমকে নিয়ে আসে যাতে কোনো ধরনের একটা ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়। তবে এইখানে জানিয়ে রাখি যে সেই রাতে কিন্তু যে খুন করেছিল তার একটা ফিঙ্গারপ্রিন্ট ওই বারান্দার ব্যালকনিতে ছিল। হয়তো যে খুন করেছে সে নিজেও জানতো না যে সে তার অবচেতন মনে একটা প্রমাণ রেখে গেছে। যাই হোক, এই ফিঙ্গারপ্রিন্টটা যদি পাওয়া যায় তাহলে খুনি কিন্তু ধরা পড়ে যাচ্ছে। তবে এখানেই ঘটে এক অন্য টুইস্ট। দেখা যায় যে এক বলদ ইন্সপেক্টরের বলদামির কারণে সে ওই ফিঙ্গারপ্রিন্টটাকে পশ্চাৎ দেশ দিয়েই মুছে দিয়েছে। মানে চিন্তা করো, কোটি টাকার ফিঙ্গারপ্রিন্ট সে নিমিছে তার পিছন দিয়ে শেষ করে দিল। যাই হোক, সেখান থেকে তারা কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট উদ্ধার করতে পারে না, অর্থাৎ তাদের হাতে আর কোনো অপশন বাকি নেই। কিন্তু ইন্সপেক্টর গোপাল কৃষ্ণান চাইছে যেভাবেই হোক অনিলকে যেন এই কেসে ফাঁসানো যায়। তাই সে তার নিজের প্ল্যান চালু করতে শুরু করে। সে মনে করছিল যে কাভিনই খুনি, কেন কাভিন যেহেতু সেদিন 9 লাখ টাকা উদ্ধার করেছিল, তাই তার পক্ষে এই খুন করাটাই একটা লিড আছে। তবে কাভিনকে আসল খুনি বানালে তো তার গায়ে জ্বালা মিটছে না। তাই এবার সে একটা প্ল্যান করে। সে একটা চুরি হয়ে যাওয়া দোকানে কাভিনকে নিয়ে আসে। এরপর ইন্সপেক্টর কাভিনকে ওই দোকানে সেলফে হাত রাখতে বলে। এখন কাভিন তো বুঝতে পারছে না সে কেন ওখানে হাত রাখবে, কিন্তু পুলিশ ইন্সপেক্টর জানায় যে আরে তোর ভালোর জন্যই বলছি। ঠিক তখনই কাভিন বুঝে যায় যে এখানে তার হাত রেখে একটা ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হচ্ছে। তখন পুলিশ ইন্সপেক্টর বলে, দেখ আমি জানি খুনটা তুই করেছিস,
কিন্তু আমি তোকে বাঁচানোর জন্য এখানে একটা কেস সাজাচ্ছি। যদি তোর বিরুদ্ধে আমি এই কেসটা দিতে পারি যে তুই সেদিন রাতে এই দোকানে চুরি করেছিস, তাহলে 2-1 বছরের ভিতরে তুই ছাড়া পাবি। এই সব কথা শুনে কাভিন বুঝতে পারে যে তার ভাইয়ের বিরুদ্ধে শক্ত একটা চাল চালার জন্য ইন্সপেক্টর এইসব কাহিনী করছে। তবে অন্যদিকে কাহিনীর এক জায়গায় আমরা দেখতে পেয়েছিলাম যে বিদ্যার কেন যেন মনে হচ্ছিল অনিল একদমই নির্দোষ, কিন্তু তারপরেও সে তাকে ক্রস ভেরিফাই করার জন্য বলে যে বলো, তোমার সেদিন রেজিস্ট্রি অফিসে যাওয়ার কথা ছিল, কিন্তু তুমি সেখানে না গিয়ে কোথায় গিয়েছিলে? এই সব কথা শুনে অনিল তখন বলতে থাকে যে আমি সেদিন আমার সেই বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম যে ইন্সপেক্টরের মেয়েকে বিয়ে করেছিল। এখন এই কথাটা যদি আমি ইন্সপেক্টরকে বলে দিতাম তাহলে সে তার মেয়েকে খুন করত, যার কারণে আমি সেই কথাটা গোপন রেখেছি। এছাড়াও সেই রাতে সত্যি আমার গাড়ি পাঞ্চার হয়ে যাওয়ার কারণে আমি লেট করেছিলাম। কিন্তু তারপরেও বিদ্যার কেন যেন মনে হচ্ছে অনিল এই সব কথা বললেও তার একটা প্রমাণ থাকা দরকার। এই কারণে সে অনিলের বাসায় গিয়ে তার গাড়ির চাবি খোঁজ করতে থাকে। একটু পরে গাড়ি পেয়ে গেলে সে ডিকি খুলে দেখতে পায় সত্যিই গাড়ির পিছনে রয়েছে সেই পাঞ্চার হওয়া চাকাটি। তার মানে অনিল এখানে একদম সত্য কথা বলছে। কিন্তু এরপরে বিদ্যা জানতে পারে যে অনিলকে ফাঁসানোর জন্য ইতিমধ্যে কাভিনকে নিয়ে একটা গেম খেলা হচ্ছে। তাই সে চায় যে যে করেই হোক একজন নির্দোষ মানুষকে যেন এই কেস থেকে ফাঁসানো না হয়। এই কারণে এক পুলিশ অফিসার বলে যে ম্যাডাম, যদি অনিলের সেই ট্যাক্সি ড্রাইভারকে খুঁজে পাওয়া যায় এবং সে যদি জানায় যে অনিল সেদিন রাত্রে তার সাহায্য নিয়েছিল, তাহলে এই কেসে অনিলকে মুক্ত করা যাবে। এই কথাটা শুনে বিদ্যার মনে একটা প্ল্যান আসে। যেহেতু কোনো উপায় পাওয়া যাচ্ছে না একজন নিরপরাধ মানুষকে বাঁচানোর, তাই সে আশ্রয় নেয় একটা মিথ্যার। সে একজন মানুষকে মিথ্যা ট্যাক্সি ড্রাইভার সাজিয়ে থানায় নিয়ে আসে। এরপর তাকে দিয়ে বলায় যে হ্যাঁ, আমি সেই ট্যাক্সি ড্রাইভার ছিলাম যে কিনা অনিলকে সাহায্য করেছি। এখন এই আই উইটনেস দেখে তো গোপাল কৃষ্ণানের পুরোই ফেটে যায়। এছাড়াও কাভিন তাকে সেই সময় বলেছিল যে স্যার, আমি সেই 10 লাখ টাকা সেদিন জুয়া খেলে আয় করেছিলাম। ওই দিনে আমি একটা মেয়ের কাছ থেকে 1 লাখ টাকা ধার নিই এবং সেটা দিয়ে আমি পুরো রাতে 10 লাখ টাকা কামাই। চাইলে আপনি যার সাথে জুয়া খেলেছি তার সাথে কথা বলতে পারেন। তখন পুলিশ ইন্সপেক্টর সেই লোকটাকে ডেকে আনলে সেই লোকটাও জানায় যে হ্যাঁ স্যার, এ জুয়া খেলে আমার কাছ থেকে 10 লাখ টাকা আয় করেছে। এসব কথা শুনে তো গোপাল কৃষ্ণানের আর কোনো উপায় থাকে না। একদিকে সে যেভাবে ফাঁসাতে চাইছিল সেভাবে সে ফাঁসাতে পারছে না, আবার অন্যদিকে অনিলের ট্যাক্সি ড্রাইভার এসেও বয়ান দিচ্ছে। তার মানে ফাইনালি গোপাল কৃষ্ণানের আর কোনো উপায় নেই অনিলকে মিথ্যা কেসে ফাঁসানো। কিন্তু আমরা তো জানি এদের দুজনের মধ্যেই আসল খুনি একজনই, কিন্তু কে সেই খুনি? এখন সেই খুনটা কে করেছে সেটা আর পুলিশের কাজ নয়। তাই এই কেসটা চলে যায় আদালতে। আদালতে একের পর এক হিয়ারিং এর পরেও এই কেসের কোনো সমাধান মেলে না। তাই ফাইনালি আদালত এবার একটা ডিসিশনে আসে। আদালতের বিচারক জানায়, যেহেতু তোমাদের দুজনের মধ্যে একজন খুন করেছে এটা স্পষ্ট, কিন্তু কে খুন করেছে সেটা আইনের মাধ্যমে প্রমাণ করা সম্ভব নয়। কিন্তু তার মানে এই নয় যে তোমাদের ভিতরে একজনের খুনের দায়ে অন্য একজন নিরপরাধ মানুষ শাস্তি পেতে পারে। তাই আদালত এই সিদ্ধান্ত নিয়েছে যে একজন অপরাধীকে হয়তো ছেড়ে দেওয়া যায়, কিন্তু বিনা কারণে একজন নির্দোষ মানুষকে শাস্তি দেওয়া আইনের কাজ নয়। তাই আদালত এই নির্দেশ দেয় যে তোমাদের দুজনকেই এই মামলা থেকে বেকসুর খালাস দিয়ে দেওয়া হলো। এই কথা শুনে পুরো দেশ যেন একবারে হতভম্ব হয়ে যায়। আসলেই তো একজন হয়তো অপরাধ করেছে, কিন্তু যেহেতু কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না, তাই অন্য আরেকজন নিরপরাধকে তো আর শাস্তি দেওয়া যায় না। তাই ফাইনালি কাভিন এবং অনিল দুজনেই মুক্ত হয়ে যায়। তো তোমাদের কাছে মনে হতে পারে গল্প এখানেই শেষ, কিন্তু আসল কাহিনী তো আমাদের জানা এখনো বাকি। আসল কাহিনীটা হচ্ছে এই খুনটা করলো কে। এবার চলো তার গভীরে যাওয়া যাক। এদিকে তারা দুজনে খালাস পেয়ে যাওয়ার পর থেকে ইন্সপেক্টর বিদ্যার মন কেন যেন শান্তি হচ্ছিল না। তার মনে হচ্ছিল সে কোনো একটা জিনিস মিসিং করে যাচ্ছে। একদিন সে যখন অনিলের ফাইলে দীপিকার একটা ছবি পায় তখন তার মাথায় খটকা লাগে। সে ভাবতে থাকে যে আরে, এই মেয়েটার সাথে তো অনিলের একটা সম্পর্ক ছিল, তাহলে এই 8 মাসের মধ্যে এই মেয়ের কোনো খোঁজ পাওয়া গেল না কেন? এছাড়াও এতদিন অনিল জেলে ছিল, অথচ দীপিকা একবারও তার সাথে দেখা করতে এলো না। এই বিষয়টা তার কাছে খুব অদ্ভুত লাগে। তাই সে এবার দীপিকার ব্যাপারে খোঁজ করতে শুরু করে। এভাবেই বিদ্যা যখন দীপিকার ব্যাপারে খোঁজ নিতে যায় তখন তার সামনে আসে এক ভয়ানক সত্য। এখানে সে দীপিকার এক বান্ধবীর কাছ থেকে একটা তথ্য পায়। সে জানতে পারে যে দীপিকা অনেক দিন ধরে নিখোঁজ হয়ে আছে। তার পরিবার পুলিশের রিপোর্ট করেছিল, কিন্তু পরে তার লাশ পাওয়া গিয়েছিল এক নির্জন জায়গায়। সে খুন হয়েছিল নৃশংসভাবে,
আর তার কেসের কোনো প্রমাণ না থাকায় সেই কেসটাও মাটি চাপা পড়ে যায়। সব কথা শুনে বিদ্যা এবার দীপিকার স্কুল ঘেটে রেকর্ড বের করতে থাকে। এখান থেকে বিদ্যা জানতে পারে যে নিহত আকাশ স্কুল জীবনে যে মেয়েটাকে পাগলের মতো ভালোবাসতো সে ছিল দীপিকা। তার মানে দীপিকার সাথে আকাশের আগে থেকেই পরিচয় ছিল। দেখো এবার কিন্তু কাহিনী আস্তে আস্তে করে খুলতে শুরু করেছে। যাই হোক, আকাশের দীপিকার প্রতি একটা অসম্ভব অবসেশন কাজ করত। তাই দীপিকাকে অনিলের সাথে সুখী আর বিয়ে করার প্ল্যান দেখে সে ভিতরে ভিতরে হিংসা আর ক্ষোভে এক ভয়ানক প্ল্যান বানায়। সেই প্ল্যান সে কাজে লাগায় যখন দীপিকা অনিলকে বলেছিল সে তার বন্ধুদের সাথে একটা ট্যুরে যাবে। এখন ওই ট্যুরে কিন্তু তার বন্ধুদের মধ্যে আকাশও ছিল। আকাশ সেই সুযোগ নিয়ে দীপিকার ড্রিঙ্কসে অনেকগুলো ঘুমের ওষুধ দিয়ে দেয়, আর যার ফলে 2 দিন ধরে দীপিকা অজ্ঞান হয়ে পড়ে থাকে। ঠিক এই সুযোগটা নিয়ে আকাশ তাকে রেপ করে। আর এই রেপ করার পর যখন দীপিকা সব বলে দেওয়ার কথা জানায় তখন আকাশ তাকে নিজ হাতে খুন করে ফেলে। এখন এই সব কাহিনী কিন্তু ইন্সপেক্টর জানে না, এগুলো সব কিছু জানতে পারে অনিল। অনিল একদিন দীপিকার বান্ধবীর কাছে গিয়ে তাকে দীপিকার ব্যাপারে জিজ্ঞেস করে। তখন তার বান্ধবী জানায় যে তুমি দীপিকাকে ভুলে যাও, কারণ দীপিকার অন্য কারোর সাথে প্রেম আছে, কেননা সে একদিন তার প্রেমিকের সাথে দীপিকাকে দেখতে পেয়েছিল। এই কথাটা শোনার পর থেকেই অনিল ডিপলি রিসার্চ করে জানতে পারে যে আকাশই হলো সেই ছেলে। তাই সে আকাশকে কয়েকদিন যাবৎ ফলো করতে থাকে। এভাবে ফলো করতে করতে একদিন তার বাড়িতে এসে পৌঁছায় এবং তাকে মারধর করে জিজ্ঞেস করতে চায় যে দীপিকা কোথায়। ঠিক তখনই আকাশ এই সব কাহিনীগুলো বলে যে সে দীপিকার সাথে কি করেছে। এই সব কথাবার্তা শুনে অনিল আর সহ্য করতে না পেরে আকাশকে সেখানে নির্মমভাবে হত্যা করে। অর্থাৎ আকাশের কিন্তু এখানে হত্যা করার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু যখন সে এরকম নৃশংস সত্য জানতে পারে তখন সে তাকে খুন করে ফেলে। তো এই ছিল আকাশকে মারার মেন মোটিভ। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখানে আমরা বুঝলাম অনিল আকাশকে মেরে ফেলেছে, কিন্তু কাভিন কেন তাকে সাপোর্ট দিল? এবার আসি গল্পের আরেকটা পার্টে। এখানে আমরা জানতে পারি যে আসলে 14 বছর বয়সে তারা দুজনই একটা মেন্টাল হসপিটালে ভর্তি হয়েছিল। এই হসপিটালে থাকাকালীন তারা এক সময় সেই ডাক্তারের গলায় চামচ দিয়ে আঘাত করে ফেলে, আর এই কারণে তাদেরকে সেই হসপিটাল থেকে বের করে দেওয়া হয়। কিন্তু ডক্টর নিজেও জানতো না যে এই কাজটা কে করেছিল, তাই তার রিপোর্টে সে কোনোই নাম দেয়নি। আর ঠিক সেদিন থেকেই অনিল আর কাভিন বুঝতে পারে যে তারা দুজনে যদি একসাথে থাকে তাহলে কোনো আইনই তাদেরকে ছুঁতেও পারবে না। তাই কাভিন যখন অনিলের সব কথা জানতে পারে, তাই পরের দিন থেকেই কাভিন নেমে পড়ে এই পুরো কেসটাকে গুবলেট করে দেওয়ার জন্য। একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কাভিন প্রতিটা ক্ষেত্রেই অনিলকে সাপোর্ট করে। তারা এমনভাবে পুরো পরিবেশটা সাজায় যাতে পুলিশের মাথায়ও যেন না আসে আসল খুনি আসলে কে। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে এরা দুই ভাই তো একে অন্যকে দেখতেই পারে না, তাহলে একে অন্যকে সাহায্য করলো কেন? আসলে সেই ডাক্তার বলেছিল যে এরা দুই ভাই দুজনকে দেখতে না পারলেও কেউ কারোর বিপদ যখন আঁচ করতে পারে তখনই তারা এক হয়ে যেত। আর এই এক হয়ে যাওয়ার কারণেই এই যাত্রায় অনিল এবং কাভিন এক হয়েছিল। ভাই রে ভাই, জাস্ট চিন্তা করো, একটা মুভির ভিতরে কতগুলো লেয়ার থাকতে পারলে সেই মুভিটা এরকম মাখন হয়। তো ফাইনালি আমরা জানতে পারলাম খুন করেছে অনিল এবং তাকে সাপোর্ট করেছে কাভিন। অনিল ইতিমধ্যে কাভিনের সাথে শেষ দেখা করে এবং ফাইনালি জানায় যে সেই দেশ ছেড়ে দূরে পাড়ি জমাচ্ছে, আর এটাই হয়তো তাদের শেষ দেখা। ঠিক এমনই একটা মুহূর্তের মধ্যে দিয়ে এই অসাধারণ জটিল মুভিটা এখানেই শেষ হয়। তো ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলো না, আর সেই সাথে সাথে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও এরকম ধুমধুমার থ্রিলার মুভির এক্সপ্লেনেশনের জন্য। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।